পরের দিন সকালে সবাই রেডি হয়ে কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাস শেষ করে আজ আর ঈশান শ্রেয়ার সাথে বাসায় ফিরতে পারে নাই। আরহাম আঠার মতো তার সাথে লেগেছিল। 15 থেকে 20 মিনিট পর ঈশান বিরক্ত হয়ে বলে, কোনো তোর সৌন্দর্য বর্ণনা করছিস না, দেখ কি হিংসে হচ্ছে। আরে ভাই, হুদাই এইভাবে বসে থেকে কি লাভ বল? কোনো কাজ নাই, বাসায় যেতে হবে। এই সময় বাসায় না গেলে বাবা আমাকে আলুর ভর্তা বানাবে। বুঝতে পারবি, সেই ভর্তা দিয়ে তোর বোন ভাত খাবে। ঈশান অবাক হয়, হঠাৎ করে তার বোনের কথা বলে কেন এরা। ঈশান উঠে একটা রিক্সা ধরে বাসার পথেই যায়, আর পিছনে আরহামও জয় পিছু নেয়। জয় রিক্সায় বসে বলে, বন্ধু, মিষ্টি নিবি নাকি? প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছিস, এভাবে খালি হাতে গেলে তো সম্মান থাকে না। একে তো চুরি করেই যাচ্ছিস, আমরা তার ওপর আবার খালি হাতে। তো কি করবি? তাহলে তুই নেমে পড়, যা। আর কি কি কিনবি নিয়ে আয়। আমি ঈশানের পিছু নিয়ে চলে যাই, কারণ একবার ওরে হারিয়ে ফেললে আর যেতে পারবি না। দরকার নাই, চল, আমিও সাথে যাব। উফ, আমি খুব এক্সাইটেড আরহাম। আজকে এই সারপ্রাইজটা না হয় হবে ঈশান আমাদের নিজ বাসায় নিয়ে যায় না ওর বোনের জন্য। আজ তাহলে বোনের নকল বিএফ সেজেই যায়। ইয়েস, আমরা আসছি। মেয়েরা না হওয়া শালার হওয়া বোন। ঈশান হয়তো পাহারা না দিয়ে থাকলে তোমার ভাইকে শালাবাবু বানাতাম। আরে, যাওয়ার আনন্দে কি আবল তবল বলছিস? কাকে কি বলছিস? হ্যাঁ, বাদ দা। ওই বন্ধু, ঈশানের বইয়ের বয়স কত? যদি কম হয় আর আমার বলি ওর বফ আমরা, তাহলে তো উল্টে আমরা বাস খাবো। আরে শালা, তুইও না ভুলে গেছিস নাকি? ঈশান বোন হওয়ার আনন্দে আমাদের মিষ্টি খাওয়াইছে, তো সেটা আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন। তার মানে আমাদের থেকে 7 বছরের ছোট। গিয়ে দেখ, অনার্স নয়তো ইন্টার 2য় বর্ষে পড়ে। ও হ্যাঁ, তাই তো। আর এই বয়সে মেয়েদের আবেগ বেশি, সো মজা ভালোই হবে। হু লালা হু লালা হু, বাম দিগি বাম বাম। আরহাম আর জয়ের মনে আনন্দের শেষ নাই। প্রায় 30 মিনিট পর ঈশান একটা জায়গায় নেমে পড়ে। আরহাম আর জয়ও তাদের রিক্সা থেকে নেমে যায়, আর দেখে ঈশান কোন বাড়িতে ঢুকছে। তাকিয়ে দেখে 4র্থ ফ্ল্যাটের 3য় নাম্বার ফ্লোরে যায়। আরহাম আর জয় একটা হাবলা মার্কা হাসি দিয়ে সে উদ্দেশ্যে বেরিয়ে যায়। জয়, তুই শিওর তো যে এই সময় শাহিন আঙ্কেল বাসায় থাকবে না? দেখ, আন্টির সামনে তাও মজা করা যাবে, কিন্তু ঈশানের এসআই বাপের সামনে তো মুখ থেকে কথাও বের করতে পারবো না আমি। আরে বাল, চিন্তা করিস না, আমি ঈশানের থেকে আগে সব শুনে রাখছি। শাহিন আঙ্কেল সন্ধ্যা 7টার পর বাসায় আসে, আর কাজ না থাকলে সেটা আলাদা বিষয়। আচ্ছা, বিসমিল্লাহ বলে মিশন শুরু করি, চল। বিসমিল্লাহ। আরহাম আর জয় দুজন মিলে ঈশানের বাসার সামনে এসে কলিং বেল বাজায়। ঈশান মাত্র বাসায় ঢোকে, এখন কে আসলো ভেবে নিজে কি দরজা খুলে দেয়। সামনে আরহাম আর জয়কে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। তোরা এখানে কেন? তোরা আমাকে ফলো করতে করতে চলে আসছিস, তাই না? এটা কিন্তু ঠিক না আরাম, তুই রুলস ভঙ্গ করছিস। জি ভাইয়া, আপনি কি? আসলে এটা আমাদের দুজনের শ্বশুর বাড়ি, তো আমাদের শাশুড়ি মা কোথায় একটু বলবেন? হোয়াট? জি বলছিলাম কি ভাইয়া, আপনি কি বাংলা বুঝতে পারেন না? আসলে আমরা বলছিলাম কি, এটা তো ঈশিতা ম্যামের বাসা, তাই না? ওনার মেয়ে আমাদের দুজনের সাথে ফ্লার্ট করছে, তাই এর বিচার নিতে চলে আসলাম। ঈশান এবার বুঝতে পারে এরা কেন আসছে। ও বাসায় নিয়ে আসে না, সেজন্য চলে আসছে। আর আসছে তো আসছে, নিশ্চয়ই কোনো প্ল্যান সাজিয়ে আসছে। ঈশান উল্টো দিক হয়ে হালকা হাসে। এরা তো তার মায়ের সম্পর্কে জানে না। ঈশান হাতের ইশারায় বলে, এই যে এটা হচ্ছে আমার মা। আসলে তোমরা যাদের খোঁজের বাসায় আসছো সেই মেয়ে বড় ভাই, বাট আমার বোনটা গাধাদের সাথে ফ্ল্যাট করে। আপনাদের দেখে মনে হয় তো আপনারা গাধা। তুই কি আমাদের সুন্দরভাবে অপমান করলি? থাম না, আমরা কি করি আগে আগে দেখে যা। ঈশান বাবা, কে আসছে? কার সাথে এত ফুসুর ফাসুর করছিস? মাত্র আসলি, ফ্রেশ হয়ে 2 ভাই বোন খেতে আয়। ঈশিতা চৌধুরীর কথা শুনে জয় আর আরহাম সেখানে যায়। আরহাম গিয়েই পায়ে পড়ে সালাম করে। দেখা দেখি জয়ও তাই করে। ঈশান ওদের কাছাকাছি এসে দাঁড়ায়। এরা কি কি করে সবটা তো ফোনে রেকর্ড করতে হবে।
পরে কাজে লাগতে পারে। আরহাম পা ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, আম্মা জান, আপনি এত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়েটা এমন খাচ্ছুনি কেন আম্মা জান? আপনার মেয়ে আমাদের জীবন শেষ করে দিল আম্মা জান। এসব কি হচ্ছে? তোমরা কারা? এখানে এসে এমন সিন ক্রিয়েট করছো কেন? পা ছাড়ো দেখি। আর কি হয়েছে খুলে বলো। কি বলবো আম্মা জান, আপনার মেয়ে আমার সাথে 1 বছর রিলেশন করছে, এখন এসে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে। আমি বিয়ের কথা বলাতে আমার সাথে আর কথা বলে না। আন্টি, আপনার মেয়ে আমার সাথে এমনটা করতে পারে না। আমার সাথে তো ও 1 থেকে 1.5 বছর রিলেশন করেছে। আপনার মেয়ে একসাথে কয়েকটা রিলেশন করছে আন্টি। আমাদের এভাবে কেন ঠকালো? ঈশান অবাক হয়ে যায় এদের কথা শুনে। মানে কি, তারা কি প্ল্যান করে আসছে সেটা ভাবতে ঈশানের রক্ত চলাচল বন্ধ করে দেয়। এমন বন্ধু যেন কারো না হয়, সেটা মনে মনে দোয়া করে নেয়। ঈশান শ্রেয়াকে টেক্সট করে নিচে আসতে বলে। শ্রেয়া আরহাম আর জয়কে দেখে ঈশানের পিছনে লুকিয়ে পড়ে। চুপচাপ দেখে যা এখানে কি হয়। ওরা ওই দিকে হয়ে আছে, তোকে দেখতে পারবে না। দেখ ওরা কি প্ল্যান করে আসছে, আর মজা নিবি, একটা কথাও বলবি না, ওকে? ওকে। শ্রেয়া মাথা নাড়িয়ে বুঝায় সে সব শুনবে, অথচ কি শুনবে বুঝতে পারে না। হঠাৎ এরা এখানে কেন? আর ভাইয়া তো কোনো বন্ধু নিয়ে আসে না তাহলে? জয় এবার বলে, আন্টি, আপনি জানেন না আপনার মেয়ের পিছনেই আমি কত টাকা খরচ করেছি। এখন সে আপনাকে অকর্মা বলে ব্রেকআপ করছে। আমি জব করি আন্টি, আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে। না আম্মা জান, এটা হতে পারে না। আমি আপনার মেয়েকে বেশি ভালোবাসি। আমি আপনার মেয়েকে না পেলে মরে যাব। আমি তাকে অনেক ভালোবাসি আম্মা জান। শ্রেয়া ঢলে ঈশানের গায়ের উপর পড়ে। এই ছেলেগুলো কি বলছে? সে কোনোদিন এদের সাথে প্রেম করছে? এবার ঈশিতা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বলে, তোমরা কি বলছো? আমার মেয়ে তো অনেক ভালো, সে কখনো এইসব করতে পারে না। মিথ্যা বলছো কেন তোমরা? আম্মা জান, আমরা মিথ্যা বলতে যাব কেন? আপনার মেয়ের সাথে আমার 1 বছরের সম্পর্ক ছিল, আর শেষে বিয়ের কথা শুনে পালিয়ে গেল। আমি কি এমনি আপনার বাসায় আসছি বলেন? আমার তো ভয় থাকা উচিত। যদি মাইট দেন, আপনার মেয়েকে ভালোবাসি, সেজন্য এত রিস্ক নিয়ে আসা। আচ্ছা, তোমার কথা বিশ্বাস করা যায়, কিন্তু এই ছেলে তো মিথ্যে বলছে। যে মেয়ে 1 বছর আগে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছে, সে নিশ্চিত 1.5 বছর আগে থেকে অন্য কারোর সাথে প্রেম করবে না। এ কি কথা বলছেন আন্টি? আপনার মেয়ে আরও কারোর সাথে এমন নাটক করছে? ঈশান, তোর বোনের নামে এসব কি শুনছি? এত তাড়াতাড়ি তাহলে নিজেকে নর্দমার কিট বানিয়ে ফেলেছে? এই ওর ভালোবাসা ছিল? ঈশান বুঝে যায় তার মা সিরিয়াস হয়ে পড়ছে। ভয়ে একটা ঢোক গিলে চোখ মুখে একটা রাগী ভাব ফুটিয়ে তোলে। আর আমার জয়ের দিকে রাগী চোখে তাকায়, কিন্তু তারা তো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। ঈশান হালকা ভয় ভয় বলে, আম্মু, ওরা তোমাদের সাথে মজা করছে। তোমার মেয়ের উপর তোমার বিশ্বাস নেই নাকি? তোর কি এদের দেখে মজা মনে হচ্ছে? দেখ তো মুখটা কেমন করে কথা বলছে, মনে হয় ছেলেটার কত কষ্ট। তোমার নাম কি বাবা? আমার নাম আরহাম আম্মাজান। আমি নিজেকে শেষ করে দিব আম্মাজান। আমি এই জীবন আর রাখতে চাই না। আপনার মেয়ে আমাকে এভাবে ঠকাতে পারলো? আরহাম কান্নার নাটক করে মেঝেতে হাত দিয়ে আঘাত করে, এমন ভাব করে যেন তার অনেক কষ্ট হচ্ছে। শ্রেয়া ঈশানের পিছনে তাকিয়ে হা হয়ে সব শোনে। বাপরে, ছেলেটা এমন নাটক কই থেকে শিখলো? আচ্ছা, আরহামের বাচ্চা যদি আমার চেহারা দেখে তাহলে কি মুখটা এমন থাকবে ভাইয়া? ভাইয়া, তোর বন্ধুরা এমন নাটকবাজ কেন রে? চুপ যা শ্রেয়া। দেখ তোর দুইটা বিএফ আছে, তোকে দাবি করছে, আর তার সাথে তোর বিয়ে দেওয়ার যায় বল? শ্রেয়া, এইদিকে আয় তো মা। আমার দুটা জামাই তোর কাছে আসছে। শুনলাম এদের সাথে নাকি তুই প্রেমের নাটক করেছিস। শ্রেয়ার নাম শুনে আরহামার জয় লাফিয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর ভয়ে ভয়ে পিছু ফিরে তাকায়। শ্রেয়া একটা মুখ বাঁকিয়ে হাসি দেয়। আরহামার জয় যেন আকাশ থেকে পড়ল। শ্রেয়া ঈশানের বোন? জয় আর আরহাম একসাথে কথাটা বলে জোরে চিল্লিয়ে ওঠে। এবার ঈশান হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়ে। বেচারা হাসি থামাতে পারছে না। শ্রেয়া তার মায়ের কাছে এসে পায়ের কাছে বসে পড়ে, তারপর মায়ের কোলে মাথা রেখে বলে, আম্মু, এই ছেলেগুলো মিথ্যা বলছে।
আমি কেমন তুমি তো খুব ভালো করেই জানো, তাই না? তাছাড়া ওনারা হচ্ছে... থাক, আমাকে বলতে হবে না মা। ঈশান তো অনেক আগে আমাকে আরহাম আর জয়ের পিক দেখাইছে। আগেই চিনছিলাম আমি, কিন্তু এমন নাটক করলো কেন সেটা বুঝলাম না। আরহাম আর জয় দরজার দিকে একবার তাকায়, তারপর ঈশানের দিকে একবার তাকিয়ে দৌড় লাগায়। আকস্মিক এমন ঘটনায় সবাই বোকা বনে যায়। আরহাম আর জয় পালিয়ে গেছে ঈশানের ভয়ে। এবার সবাই জোরে হেসে দেয়। ঈশান মায়ের কাছে এসে বলে, আম্মু, আমি তো ভাবছিলাম তুমি হয়তো শ্রেয়াকে ভুল বুঝবে, ভয় লাগছিল আমার। জানো না, হারামি কয়েকটা এইভাবে মজা করবে বুঝিই নাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওরা এভাবে পালিয়ে গেল কেন? শ্রেয়াকে দেখে যেন ভূত দেখার মতো দেখছে। ওরা কি শ্রেয়ার বিষয়ে জানতো না? না আম্মু, তুমি তো জানো আমি শ্রেয়াকে বোন হিসাবে এখনও কারোর কাছে পরিচয় দিইনি। আর একটা দুর্ঘটনার জন্য ওরা শ্রেয়াকে অন্যভাবে চিনে। আর শ্রেয়া তো আমার বোন, এটা কখনো ভাবতেই পারি নাই। তাছাড়া অন্য একটা কারণ হলো... শ্রেয়া ঈশানের মুখ চেপে ধরে। ঈশিতা চৌধুরী ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। ঈশান দৌড়ে বাহিরে গিয়ে আরহাম আর জয়কে টেনে বাসায় নিয়ে আসে। ওরা গাড়ির জন্য বাইরে অপেক্ষা করছিল, কিন্তু গাড়ি না পাওয়ার জন্য ঈশান ওদের নিয়ে বাসায় আসতে পারে। আরহাম আর জয় অনেকটা ভয়ে আছে। আরহাম তো ঈশানের হাতের মাইর খেলে এবার মরেই যাবে। এমনি থেকে তার শরীর ব্যথা হয়ে আছে। তাছাড়া তার লজ্জা আর ভয় দুটো একসাথে হচ্ছে, কারণ সে তো শ্রেয়ার সাথে প্রেমের নাটক করছিল 1 মাস। আরহামের মনোভাব বুঝতে পেরে ঈশান বলে, বাদ দে, আম্মু আছে, এইসব ভাবে থাকিস না। আম্মু সন্দেহ করলে অনেক খারাপ হবে। প্যারা নিস না, এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। সরি। আরহাম মাথা নিচু করে কথাটা বলে। তারপর ঈশিতা চৌধুরীর কাছে হাসি মুখে সরি বলে। মজা ছিল সেটা বলে সবাই মিলে গল্প করতে বসে। শ্রেয়া চুপচাপ মায়ের কোলে মাথা দিয়ে বসে থাকে। দরজা খোলা ছিল, তখন হুট করে একটা ছেলে এসে শ্রেয়ার সামনে দাঁড়ায়। ঈশিতা চৌধুরী আর ঈশান দুজনেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ছেলেটা হালকা হেসে শ্রেয়ার পায়ের কাছে বসে মাথা নিচু করে পা দেখে। শ্রেয়া পাটা সরিয়ে নিয়ে অবাক হয়ে ছেলেটাকে দেখে। ছেলেটা নিজের কান্না মাখা কণ্ঠে উচ্চারণ করে, আমাকে ক্ষমা করে দাও শ্রেয়া, আমি তোমাকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারবো না। আমি তোমাতে বিলীন হতে চাই শ্রেয়া, আমাকে গ্রহণ করে নাও প্লিজ। আই এম সরি শ্রেয়া, আই মিস ইউ। তিহানের কথা আরহাম আর জয় বুঝতে না পারলেও শ্রেয়ার মা ভাই ঠিকই বুঝতে পারে। শ্রেয়া বেশ কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকে, তারপর পা টেনে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তিহান এবার শক্ত করে শ্রেয়ার পা জড়িয়ে ধরে। প্লিজ শ্রেয়া, আমাকে ক্ষমা করে দাও, আবার গ্রহণ করে নাও। আমি সত্যি বলছি, আর এক বিন্দু কষ্ট পেতে দিব না তোমাকে। আমি তোমাকে চাই শ্রেয়া। তিহান ভাইয়া, আপনি আমার পা ছেড়ে দেন। এখানে বাহিরের মানুষ আছে, তাদের সামনে আমার পা ধরতে বিবেকে বাঁধলো না? তুই বল আমাকে বিয়ে করবি, তাহলে আমি তোর পা ছেড়ে দেব। তা না হলে আমি এখান থেকে কোথাও নড়তেছি না। এখানে কি করছিস তুই? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মুখ দেখতে চাই না তিহান। তোর জন্য পাগলের মতো ছটফট করছে যে মেয়েটা, সেই মেয়েটাকে তোর যোগ্য না বলে তাড়িয়ে দিচ্ছিলি, তার পায়ে পড়ে লজ্জা করলো না? ঈশান ভাই, আমাকে মাফ করে দেন না প্লিজ। আমি শ্রেয়া ছাড়া আর কারোর সাথে সুখী হতে পারবো না। আমি শ্রেয়াকে বিয়ে করতে চাই ভাই, প্লিজ। আমি সত্যি বলছি, আর কখনো শ্রেয়াকে কষ্ট অনুভব করতে দিব না। আরে তোমাদের নাটক শেষ হলে আমার পাটা ছেড়ে দাও। পুরুষ মানুষ পা ধরলে মেয়েদের লজ্জা করে। মেয়েরা তো সবসময় ছেলেদের পায়ে পড়ে থাকবে, তাই না? শ্রেয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে কি একটাবার ক্ষমা করে দেওয়া যায় না? ভেবে দেখবো, এখন তুমি যেতে পারো। বাই দ্য ওয়ে, তোমার জিএফ এর কি খবর? ছেড়ে গেছে নাকি? আমার কাছে ফিরে আসলে যে। না, আমি ওকে ছেড়ে আসছি শ্রেয়া। তোর কথা আমার খুব মনে পড়ে। তুই একমাত্র মেয়ে যে আমাকে বোঝে। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। সেটা তোর আগে ভাবা উচিত ছিল তিহান। অনেক দেরি করে ফেলেছিস তুই। এখন আসতে পারিস। চাচা চাচিকে বলিস বেড়াতে যেন আসে। ভাইয়া প্লিজ। তিহান, পা ছাড়ো, পরে বলছি আমি তোমাকে। এখন প্লিজ, এইভাবে আর দাঁড়াতে পারছি না আমি। তিহান শ্রেয়ার পা ছেড়ে দিয়ে সোফায় বসিয়ে দেয়। শ্রেয়া বিরক্ত হলেও কিছু বলল না। শ্রেয়ার মা শ্রেয়ার দিকে তাকিয়ে নিজের রুমে যায়। বেশ কিছুক্ষণ পর সবার জন্য খাবার এনে দেয়। খাওয়া দাওয়া করে ঈশান, জয় আর আরহাম একটা রুমে বসে আছে। কারো মুখে কোনো কথা নাই। আর একদিকে শ্রেয়াকে হালকাভাবে জড়িয়ে ধরে বসে আছে তিহান। ঈশান ছেলেটা কে রে? এইভাবে শ্রেয়া পা ধরে বসেছিল কেন? আর আন্টি তখন কি বলল? শ্রেয়ার কি কোনো রিলেশনশিপ ছিল?
যা দেখলাম সব যেন মাথার উপর দিয়ে গেল। তোরা বাসায় আসবি, আমাকে তো একবার বলতি নাকি? না বলে এইভাবে চলে আসছিস, তাও একবার এসে কি বালের নাটক শুরু করেছিস। সারপ্রাইজ দিতে এসে এত বড় সারপ্রাইজ পাবো জানতাম না ব্রো, আর সব কিছুর জন্য সরি। সেসব নিয়ে ভাবি না। ছেলেটা তিহান আমার ছোট্ট চাচ্চুর ছেলে। ওদের নিজস্ব একটা বিজনেস আছে, আর ওর সাথে শ্রেয়ার রিলেশন ছিল 1-2 বছরের না। যতদিন থেকে শ্রেয়া বুঝতে শিখেছে ঠিক ততদিন থেকে ওদের রিলেশন, ভালো লাগা সব। আরহাম কথাটা মানতে পারে না, তার কেমন জানি বিরক্ত লাগছে। আরহাম রাগের মাথায় বলে, তো এতই ভালোবাসা, তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছিল কেন? সেম, ওকেও ডেওয়ার দেওয়া হয়েছিল সেই জন্য। তাই প্যারা নিস না, তোরা কাউকে ভালোবাসিস না, তাই এটা নিয়ে খারাপ লাগা বা ভালো লাগা কিছুই নাই। চল দেখি শ্রেয়া কি সিদ্ধান্ত নিল। কি আবার নিবে? তুই বলে দিবি যে ছেড়ে যায় তাকে যেন ভুলেও আর গ্রহণ না করে। বিপদের সময় যে পাশে থাকে না তাকে ভালোবাসা বোকামি। আমি কেন? আব্বু আম্মু কখনো মেনে নিবে না তিহানকে। শ্রেয়া প্রায় 2টা মাস তিহানের জন্য পাগলের মতো ব্যবহার করেছিল। আব্বু তিহানের পায়ে পড়েছিল, কিন্তু তিহান শ্রেয়াকে বিয়ে না করে অন্য একটা মেয়ের পিছনে ছুটে গেছিল। আজব, এত কিছু হয়ে গেল, তুই তো কখনো আমাদের এই বিষয়ে বলিস নাই। আর তুই তোর বোনকে দেখাবি না বলে কখনো তোর বাসায় নিয়ে আসিস নাই। তুই এত রেগে যাচ্ছিস কেন? বাইরে চল তো। বাল, কি সিদ্ধান্ত নিলি শ্রেয়া? ঈশানের কথায় শ্রেয়া তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর তিহানের দিকে তাকায়। তিহান ছলছল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্রেয়া চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস ফেলে, তারপর হালকা নরম কণ্ঠে বলে, একটা বছর দেখি, একটা বছর যদি তিহান আগের মতো ভালোবাসতে পারে তাহলে 1 বছর পর আমরা বিয়ে করব। আমার প্রথম ভালোবাসা সেজন্য হারাতে চাই না। আশা করি এই বিষয়ে কারো সমস্যা হবে না। আমি আব্বুকে জানিয়ে দিব। এই যে ছেলেটা আব্বুকে অপমান করতে ছাড়ে নাই, তাকে তুই বিয়ে করবি? তোর জন্য আব্বু তিহানের পায়ে ধরেছিল, তুই ভুলে যাস না। আমার সুখের জন্য তো, তাই না? তাহলে এখন যদি আমি সুখী হতে পারি তাহলে কি তোরা বাধা দিবি? ভাইয়া সত্যি বলছি, আমি শ্রেয়াকে আর কোনো কষ্ট পেতে দিব না। বিশ্বাস রাখো আমার উপর, কোনো অভিযোগ করার সুযোগটাও ও পাবে না। প্রথমবার ও একরকম কথা বলেছিলি। যাই হোক, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ। রাগিয়ে দিলে কিন্তু এখানেই মেরে পুঁতে রাখবো। ভাইয়া, আমি তোর ভাই না, ভিক্ষা চাইছিলাম আমার বোনের ভালোবাসা। তোরা কি করবি সেটা বাড়ির বাহিরে। এই বাড়ি থেকে বের হয়ে যা তিহান। আমার সত্যি মাথা গরম হচ্ছে কিন্তু। তিহান না শুনে আরও কথা বলার জন্য এগিয়ে আসে। ঈশান রেগে তিহানের উপর হাত চালাতে থাকে। আকস্মিক এমন আক্রমণে তিহান নিজেকে সামলাতে পারে না, মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে। আর আমার জয় ভয়ে ঈশানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঈশান যেন থামছে না। হুট করে শ্রেয়ার কান্না শুনে ঈশান মার থামিয়ে দিয়ে ড্রয়িং রুম থেকে চলে যায়। শ্রেয়া তিহানের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয়। তুমি তো জানো ভাইয়া কতটা রাগী, তবুও কেন কথা শুনতে চাও না? শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমার না সত্যি এটার জন্য খুব ভালো লাগছে জান। এই যে এমন অবস্থা না হলে কি তোমার কান্নাটা দেখতে পেতাম? তুমি তো এখনো আমাকে ভালোবাসো, তোমার কান্না এটাই প্রমাণ করে। শ্রেয়া, তিহানকে ধরে ওঠাও, আমি হেল্প করতেছি। এভাবে বেশিক্ষণ থাকলে ছেলেটা মরেই যাবে। তুমি না হয় গাড়ি বের করো, আমি তিহানকে নিয়ে নিচে যাচ্ছি। শ্রেয়া উঠে ড্রয়ার থেকে চাবিটা নেয়, তারপর দুজনে মিলে ধরে নিচে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। শ্রেয়া নিজে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যায়। প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর শ্রেয়া তিহানকে বাড়ির কাছে নামিয়ে দেয়। তখন তিহান শ্রেয়াকে বলে, তোমার নতুন নাম্বারটা দিয়ে যাও শ্রেয়া। আগেই সিমে ফোন দিও, আমি এটা ফোনে ওঠাবনি। এখন আসতে পারো। আর চাচা চাচিকে বলো বাবা তো ওদের বাসায় আসতে বলেছে। আচ্ছা। শ্রেয়া, তুমি তিহানকে সুযোগ দিয়ে ভুল করলে না তো? ছেড়ে গিয়ে যে ভুল করেছিল সেই ভুলের মাসুল তো তাকে গুনতেই হবে। একটা সময় আসবে কাউকে চিনবে না সে, সব সময় আমার নামটা তার মুখে থাকবে। মানে? সব কিছু বুঝতে পারলে এই প্রশ্ন করতেন না। আর আজ বাসায় যা করছেন সেটা ভালো করেন নাই। আমি কখনো 1000 পুরুষের প্রতি আসক্ত না। সরি, জানতাম না তুমি ঈশানের বোন। আমরা কখনো ঈশানের বোনকে দেখি নাই, ভাবছিলাম ওর সাথে একটু মজা নিব। ভালো করছেন।
আব্বু থাকলে সেইখানে খুন করতো সব কয়টাকে। তুমি আবার আমাকে থানায় নিয়ে যাবে না তো? শ্রেয়া হালকা হাসে। ছেলেটা তাকে ভয় পাচ্ছে। 20 মিনিটের মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। আরহাম গিয়ে ঈশানের কাঁধে হাত রাখে। ঈশান এখনো মাথা চেপে বসে আছে। তার রাগ কমছে কিন্তু সব বিরক্ত লাগছে। শ্রেয়ার সিদ্ধান্ত একটুও ভালো লাগে নাই তার। কিছুটা চিল্লিয়ে বলে, তুই মোটেও ঠিক করিস নাই শ্রেয়া। তুই একটা জানোয়ারকে সুযোগ দিছস, তাই জন্য তুই পাগলের মতো আচরণ করেছিলি। তাকে তুই আবার সুযোগ দিলি। যখন তোর পাশে থাকার লাগতো তখন থাকেনি। ভাইয়া তুই কি এবার থামবি? বন্ধুদের নিয়ে বাহিরে ঘোর, যা, মাথা ঠান্ডা করে আয়। আমার সিদ্ধান্ত আমাকে নিতে দে। আমি ছোট বাচ্চা না, তাই আমার ভালোটা আমি বুঝি। আমিও দেখব কিভাবে তুই তিহানকে বিয়ে করিস। আমার নামও ঈশান চৌধুরী, মনে রাখিস। দরকার পড়লে ওরে খুন করব, তবুও আমি আমার ছোট বোনের জামাই হিসাবে ওরে মানব না। তোরা থাক ভাই, আমি আসি। পাগলের পাগলামি বাড়ানোর জন্য পাগলি হয়ে যাব। সময় তুমি খুব নিকটে। কেউ একজন সময়ের প্রতি ঘৃণা করবে, সেই সময় অতি নিকটে। শ্রেয়া নিজের রুমে গিয়ে পুরনো সিমটা ফোনে উঠায়। তারপর ঘাড়ে এপাশ ওই পাশ করে করে বেশ কিছুক্ষণ হাসে। এরপর তিহানের নাম্বারটা বের করে কলিজা থেকে পাগল দিয়ে সেভ করে। তার মুখে যেন এখন অন্য একটা আনন্দ কাজ করছে। ফোন দেয় তিহানের কাছে। কি করছো ছোট আম্মু? কিছু বলে নাই? তোমার শরীরের এই অবস্থা দেখে তো ছুটে আমাদের কাছে আসার কথা। ও মহারানী, মা বাবা আমাকে দোষাতো কেন তোমাকে ছেড়ে দিলাম সেটা নিয়ে। সবটা শোনার পর মা অনেক খুশি। আবারও আমরা এক, সেজন্য মা বলেছে আবারও তোমাদের সাথে থাকবে, মানে দ্বিতীয় ফ্লোরে। আসো, ভালো হবে। আমি বাবাইকে সব বলে রাখছি। প্রতিদিন তুমি আমাকে কলেজে রেখে আসবা। প্যারা কাকে বলে এবার বুঝবে। মানে দ্বিতীয় ফ্লোরে। সমস্যা নাই, তোমার জন্য না হয় এইটুকু করে নেই। যে মেয়েটা 1 বছর আমার জন্য কষ্ট পাইছে, সেই কষ্ট না হয় তার সাথে থেকে মিশিয়ে দেব। এত সাধু সাজতে হবে না। আজকেই চলে আসো এখানে, আমি ঘুমাবো, শরীর ভালো লাগছে না। আচ্ছা তাহলে রাতে দেখা হবে, আল্লাহ হাফেজ। শ্রেয়া ফোন রেখে কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়ে। এদিকে তিহান তার ফ্যামিলি নিয়ে একবারে চলে আসে। দ্বিতীয় ফ্লোরে যারা থাকতো শ্রেয়া নিজে তাদের নতুন বাসা খুঁজে দিচ্ছে। রাত 10টার সময় শ্রেয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে পাশে তার ছোট মা ও ছোট বাবা। হালকা হেসে সবার সামনে কথা বলে খাওয়া দাওয়া করে ছাদে যায়, কারণ সে জানে এখন তিহান ছাদে থাকবে। পায়ের শব্দ পেয়ে অন্যদিক হয়েই তিহান বলে, এখানে এসে আমার পাশে দাঁড়াও, তোমাকে কিছু বলতে চাই শ্রেয়া। বলো। তিহান শ্রেয়ার হাতটা শক্ত করে ধরে। তারপর পায়ের কাছে হাঁটু মুড়ে বসে বলে, শ্রেয়া, আমার শ্রেয়া, আমি তোমার প্রতি নতুন করে আসক্ত। মনে হচ্ছে এই বুঝি ছেড়ে যাবে আমাকে। সত্যি বলছি, যদি ছেড়ে যাও তাহলে হয়তো মরেই যাব। ছেড়ে যাওয়ার জন্য হাত ধরছিলাম না, ছেড়ে তো তুমি গিয়েছিলে তিহান। মেয়েটা আমার থেকে এতটাও বেশি সুন্দর ছিল না। না তোমাকে আমি অবহেলা করেছি, তবুও মেয়েটা 3 মাস তোমাকে পাগলের মতো জ্বালিয়েছিল, আর সেই জন্য তার উপর আসক্ত হয়ে পড়েছিলাম। সেই সময়টা তুমি আমাকে কম সময় দিছো, আর সেজন্য হুট করে মেয়েটার প্রতি আসক্ত হয়েছিলাম। তখন আমার এইচএসসি এক্সামের জন্য মাথা ঠিক ছিল না, পড়াশোনার চাপ ছিল, তাই সেটা মানতে পারলে না। সরি। তুমি তো সরি বলেই পার পেয়ে যাচ্ছ তিহান। যাই হোক, এখন তুমি কি করছো? চলো রাস্তায় হাঁটি। তিহান কথা ঘোরানোর চেষ্টা করছে। শ্রেয়া সেটা বুঝতে পেরে আর কিছু বলে না। শ্রেয়ার রুমে গিয়ে একটা শার্ট আর প্যান্ট পরে চুলগুলো ছুটি করে নেয়। তারপর চাবি নিয়ে নিচে গিয়ে বাইক বের করে। তিহান অবাক হয়ে বলে, বাইক? কেন? লং ড্রাইভ নাকি? দুজন দুটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা রাস্তায়। প্রায় 2 ঘন্টা বাইরে ঘোরাঘুরি করার পর তারা আবার বাসার দিকে রওনা হয়। আসার সময় রাস্তার সাইডে একটা বসার জায়গা আছে, সেখানে দুজন গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ে। শ্রেয়া, এই জায়গার কথা কি তোমার মনে আছে? এই জায়গায় কত স্মৃতি আছে আমাদের। আমরা দুজন এখানে কতটা সময় কাটিয়ে পার করছি। হ্যাঁ, মনে থাকবে না কেন? এই জায়গাতেই তো শেষবার আমার সাথে কথা বলছিলে। আমার সেটা খুব ভালো করেই মনে আছে। মানে এই সময় তোমার এমন কথা না বললে হয় না। সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে শ্রেয়া। খোটা দেওয়া বন্ধ করে আদর করো। হ্যাঁ, সারা জীবন তো তুমি আদর নিবা, আমাকে আর কেই বা আদর করবে? আমি তো সবার গোলাম, তাই না? শ্রেয়া। তিহান ধমক দেয় শ্রেয়াকে। তারপর নিজে শ্রেয়ার কোলে মাথা না রেখে শ্রেয়াকে নিজের কোলে বসিয়ে দেয়। শ্রেয়া কোল থেকে নেমে কোলে মাথা দেয়। তিহান একটু মজা করার জন্য বলে, শ্রেয়া, তোমার পিঠের তিলটা এখন কেমন হয়েছে রে?
এই যে ছোট্ট থাকতে দেখেছিলাম, ইস যা লাগে না তোমাকে? তিহান এভাবে লজ্জা দাও কেন? আমার থেকে মাত্র 6 বছরের বড় তুমি। এইটা নিয়ে এত ভাব ভালো না। তা হোক, বাট বউকে অন্যভাবে না দেখেও এটা জানি যে বউর শরীরের কোথায় কোথায় তিল আছে। ছাড়ো তো, তোমার কাছে থাকবো না আমি। আমিও দেখছি তোমার বুকে একটা তিল আছে, কোমরে আছে। এটা তো স্বাভাবিক, বাট একটা মেয়ের কোথায় কোথায় তিল আছে এটা কিন্তু সবাই বলতে পারে না। শ্রেয়া রেগে তিহানের চুল টেনে ধরে, তারপর কি জানি মনে করি নিজেই হাসতে হাসতে বলে, তিহান, তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন তুমি নাকি আমাকে কোলে নিতে খুব? আমি নাকি প্রায় তোমার বিছানায় তোমার কোলে পটি করে দিতাম। ওয়াক। তিহান নাক মুখ কুঁচকে ফেলে। শ্রেয়া হাসতে হাসতে তিহানের চুল টানে। তিহান মুগ্ধ হয়ে শ্রেয়ার হাসি দেখে, মনে মনে বলে, শ্রেয়া, কিভাবে পারলাম তোমাকে কষ্ট দিতে? তুমি তো আমার জীবন ছিলে। মানুষ বদলে যায় শ্রেয়া, তার প্রমাণ আমি নিজে। আমি মুগ্ধ হয়েছি তোমার হাসিতে, আমি স্বপ্ন বুনেছি তোমার চোখের দিকে তাকিয়ে, আমি নেশাগ্রস্ত হয়েছি তোমার প্রেমে পড়ে, আমি কলঙ্কিত তোমায় ভালোবেসে। শ্রেয়ার কথা শুনে তিহান তার দিকে চোখ দেয়। মেয়েটা চোখ বন্ধ করে কিছু বলছে। তিহান শ্রেয়ার কপালে চুমু দিয়ে শ্রেয়াকে উঠতে বলে, যান চলো, অনেক রাত হয়ে গেছে। বড় বাবা রাগ করবে এত রাত পর্যন্ত বাইরে থাকলে। তাছাড়া আমার অফিস আছে, তোমার কলেজ, সব মিলিয়ে এখন দুজনের ঘুমানো উচিত। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমাকে কলেজে রেখে আসবা, তারপর তোমার অফিস। ওকে? ওকে যান। তিহান আর শ্রেয়া দুজন বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ে। কিছু দূর যেতেই শ্রেয়া লক্ষ্য করে আরহাম রাস্তা দিয়ে হাঁটছে। কিছু একটা ভেবে আরহামের পাশে বাইক দাঁড় করায়। স্যার, এখানে এত রাতে কি করছেন? এখন তো রাত 2টা বেজে গেছে, আপনি এই সময় এখানে? কারোর কি কোনো সমস্যা হয়েছে? সব থেকে বড় সমস্যা তো তুমি নিজে, শ্রেয়াসী। আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে তোমার জন্য। এই প্রথম কারো প্রতি জেলাস ফিল হচ্ছে আমার। স্যার কিছু বলছেন না যে? এখানে কি করছেন? এখান থেকে তো আপনার বাসা আরও 40 মিনিট দূরে। এত দূরে তাও একা একা কি করছেন? এই তো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে কখন এত দূর চলে আসছি জানি না। এটা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? এই যে তিহানের সাথে ঘুরতে বের হয়েছিলাম, এখন প্রায় এমনটা হবে। এটা আগের অভ্যাস আমাদের। ছি, লজ্জা করে না? এত রাতে একটা ছেলের সাথে ঘুরতে বের হইছো? একা পেয়ে যখন ঝাঁপিয়ে পড়বে তখন বুঝবে। শ্রেয়া আসছে না দেখে তিহান শ্রেয়ার কাছে এগিয়ে আসে। আসার পর ছাপিয়ে পড়ার কথাটা তিহান শুনতে পারে। বাইক থেকে নেমে আরহামের কলার চেপে ধরে। তোমার সাহস হয় কি করে এসব বলার? তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। আমি অন্তত তোমার মতো লুচ্চা ছেলে না, আমি মেয়েদের সম্মান করতে জানি। কেমন সম্মান সেটা তো বোঝা যাচ্ছে। ছোটবেলার প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সাথে রিলেশন করতে বিবেকে বাধে নাই? কলার ছাড়ো আমার। আমার চরিত্র নিয়ে তোমাকে কথা বলতে বলে নাই। শ্রেয়াকে আমি কতটা সম্মান করি সেটা ও খুব ভালো করে জানে। ওকে এমনও রাত গেছে, একই রুমে থাকছি আমরা, তখন ওর দিকে ফিরে তাকাইনি। আর তুমি কি বললা? কলার ছাড়তে বলছি। শ্রেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখছে। তার খারাপ লাগছে না এসব দেখে। তাকে নিয়েই তো ঝামেলা, তাই না? তিহান আরহামের গালে একটা খুশি মারে। আরহাম দূরে ছিটকে যায়। এবার বেশি হচ্ছে বুঝতে পেরে শ্রেয়া তিহানকে থামিয়ে দেয়। তিহান এমন করো না প্লিজ। এমনি থেকে আরহাম স্যারের শরীর ভালো না, ওনাকে কাল ভুলবশত গাড়ি লাগিয়ে দিয়েছিলাম। চলো বাসায় যাই আমরা। আর একবার আমাদের বিষয়ে কথা বলতে আসলে খুন করব। আমি কেমন সেটা ঈশান ভাইয়ার থেকে জেনে নিও। শ্রেয়া চলো। আমি আরহাম স্যারকে লিফট দেই? না, চুপচাপ চলো আমার সাথে। এই ছেলের আশেপাশেও তোমাকে দেখতে চাই না আমি। আমার কিন্তু বিরক্ত লাগছে। প্লিজ। যা ইচ্ছা করো। তিহান রেগে বাইক নিয়ে চলে যায়। শ্রেয়া আরহামের সামনে দাঁড়িয়ে বলে, তিহানের হয়ে আমি সরি, কিছু মনে করবেন না প্লিজ। একটা কথা বলি, ওকে জেলাস ফিল করানোর চেষ্টা করবেন কেমন? বিনিময়ে আপনাকে আমি টাকা দিব। কি? আরহাম অবাক হয়ে কথাটা বলে। মেয়েটা বলে কি? মায়ের খাওয়ানোর ধান্দা করছে নাকি? যা মায়ের খাইছে সেটা দিয়ে হাঁটছে, এটাই অনেক। দেখো, তোমার বিএফ কারো হাতে মায়ের খাবার ইচ্ছে নাই আমার। একজন গাড়ির নিচে চাপা দেয়, একজন থানায় নিয়ে যায়, আর একজন তো খুন করার হুমকি দেয়। বাই দ্য ওয়ে, বাইকে ওঠেন। আর এত রাতে এখানে কি করছেন? এখানে সবসময় কাপলরা আসে। আসলাম, বড্ড একা লাগছে নিজেকে, তাই সময় কাটানোর জন্য আসছি। খারাপ লাগলে এখানে আসি আমি, তাই অভ্যাস হয়ে গেছে। বাহ মাস্টার সাহেব, আপনার দেখে মনও খারাপ হয়। আমি জানতাম আপনি শুধু মানুষকে ধোঁকা দিতে পারেন।
আমি আবার কাকে ধোকা দিলাম? তোমার কথা বলছো? সেটা তো তুমি নিজেও নাকি ডেয়ার নিয়ে অ্যাকসেপ্ট করছো। হলেই নাকি? যদি সত্যি হতো তাহলে সেদিন আসলেন আর ঝাড়ি মেরে ব্রেকআপ করলেন। ব্রেকআপ না করলে হয়তো প্রেম হয়ে যেত। তো চলো প্রেম না করে বিয়ে করি। ওকে ডান, চলেন। আমি কিন্তু সিরিয়াস। আমিও। ওকে, সামনে 5 মিনিট গেলে একটা কাজী অফিস, চলো সেখানে গিয়ে বিয়ে করে নেই। 30 মিনিট হয়ে গেল, এখনো শ্রেয়া আসছে না দেখে তিহান ভয় পেয়ে যায়। ভাবছে আরহাম কিছু করে বসলো না তো। উফ, আমার রাগ করে আসা ঠিক হয়নি। একটা ফোন দিয়ে দেখি কই আছে। ফোনের শব্দে শ্রেয়া মাথা তুলে আরহামের দিকে তাকিয়ে দেখে আরহাম এখনো হাঁ হয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। একটু আগে কি হলো সেটা যেন এখনো তার মাথায় ঢুকছে না। শ্রেয়া হালকা হেসে ফোনটা রিসিভ করে। আমাকে এইভাবে একা রেখে যেতে তোমার লজ্জা করে না তিহান? এই তোমার ভালোবাসা? একদিনেই বিরক্ত হয়ে উঠলে? থাক, আমাকে ভুলে যাও তার থেকে। শ্রেয়া কান্না মাখা কণ্ঠে বলে। আরহাম এখনো অবাক হয়ে শ্রেয়াকে দেখে। একের পর এক শক খাচ্ছে সে। তিহান ভীতু সুরে বলে, সরি জান, তোমার পাশে আরহামকে আমি সহ্য করতে পারছিলাম না। তুমি আবার ওকে ড্রপ করবা, সেজন্য রাগ হচ্ছিল। আমি যাচ্ছি, এখন কই আছো সেটা বলো। আসতে হবে না, আমার আরো 1 ঘন্টার মতো সময় লাগবে বাসায় যেতে। আরহাম স্যার অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে হসপিটালে নিয়ে আসছি আমি। তুমি চিন্তা করো না, সকালে কথা হবে। তিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রেয়া ফোনটা কেটে দেয়। তিহান কয়বার ফোন করে কিন্তু শ্রেয়া রিসিভ করে না। আরহাম এবার নিজের বিস্ময় কেটে বলে ওঠে, মেয়েরা এত সুন্দর অ্যাক্টিং কিভাবে করতে পারে শ্রেয়সী? যখন যা করা উচিত করে নেয়। তোমাকে দেখে সবাই বলবে তুমি হ্যাপি। আর কেমন কান্না নাটক করলে। মাস্টার সাহেব, মাঝে মাঝে এমন করতে হয় বুঝলেন? বয়স হয় নাই, বুঝবেন কিভাবে? চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, আমার জান অপেক্ষা করছে। জান, মাই ফুড। আমার সামনে তিহানের কথা বলবা না, অসহ্য। আজকে বাসায় যেতে হবে না, আমার সাথে রাতটা থেকে যাও। কি? আসলে তোমার দেখে চরিত্রের সমস্যা আছে, এই কথা যেন কেউ না জানে। ওকে শ্রেয়সী, তোমার মুখে তুমিটা মানায় খুব। আপনি করে বলুন আর কেমন। উফ, বড় মুসিবতে পড়লাম তো দেখি। এই ছেলে একদম চুপ। ওকে, মুখ থেকে সাউন্ড বের হলে বাবা হওয়ার সুযোগ দিব না কখন। কেন? বউয়ের কি মা হওয়ার ইচ্ছে নাই নাকি? আমি গেলাম, থাকেন আপনি। শ্রেয়া সেখান থেকে সবার সাথে কথা বলে বিদায় নিয়ে বাইকে বসে পড়ে। আরহাম দৌড়ে এসে বাইকে উঠে আরহামকে বাসার কাছে নামিয়ে দিয়ে যখন আসবে তখন আরহাম পিছু ডাকে, শ্রেয়সী, বলুন। তোমাকে একদিন আমার বাসায় নিয়ে আসবো, আসবা আমার সাথে? প্রমিস, বিরক্ত করবো না। মা বাবার সাথে দেখা করার পর চলে যেও। আচ্ছা, আপনি ভাইয়াকে রাজি করিয়ে নিয়েন। ভাইয়া না আসলে একা কখনো আসবো না। কখনো না? না, আপনি আসলে আসবো। আরহাম মুচকি হেসে বাসায় প্রবেশ করে। এখানে 2 তলা ফ্ল্যাট। চাচা চাচি, বড় চাচা চাচি 3 পরিবার মিলে একসাথে থাকে। জয়েন্ট ফ্যামিলি তাদের। শ্রেয়া যখন বাসায় ঢুকে তখন দেখে ঈশান ড্রয়িং রুমের সোফায় বসে ঝিমোচ্ছে। ভাইয়া না ঘুমিয়ে আমার জন্য জেগে আছিস কেন? বাহ, এতক্ষণ তাহলে আসার সময় হলো না? আসলেও 5:30 রাতটা কাটিয়ে তারপর বাসায় ফিরতি। আমাদের কারোর কথা তো শোনার ইচ্ছে তো নাই। ভাইয়া রাগ করিস না প্লিজ। তোরা তো চাস যে আমি হাসি খুশি থাকি, তাহলে প্লিজ আমাকে এইসব নিয়ে কথা শোনাস না। হ্যাঁ, তোর ইমোশনাল কথা তোতেই আমাদের বশ করিস। জানি না আব্বুকে যে কি বলছিস। আব্বুও একই কথা। শ্রেয়া মা যা করছে করতে দাও। তার মানে বোঝ, আব্বু তোকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। তবে রে? শ্রেয়া দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়, নয়তো পিঠে 2টো বাড়ি পড়বে সেটা খুব ভালো করেই জানে। ঈশান হালকা হেসে নিজের রুমে ঘুমাতে যায়। শ্রেয়া ফোনে কিছুক্ষণ কথা বলে গোসল সেরে নেয়। রাতে বাহির থেকে আসছে, তার উপর গরম, আবার একজনের করা আদেশ না মেনে উপায় আছে। গোসল করে হালকা কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে একটা মেসেজ। শুভ সকাল বউ। বউ, আজ থেকে তোমার জীবনে নতুন কিছুর আগমন হোক। ভালো থাকো সব সময়, ভালো রাখো আমার না হওয়া বাবুদের। শ্রেয়া মেসেজ পড়ে প্রায় 10 মিনিট ভাবে এটা কার মেসেজ। এটা তো তিহানের নাম্বার না, তাহলে? বউ? আমি আবার কার বউ? আমার বিয়ে হয়েছে নাকি? আচ্ছা, এটা কার নাম্বার? তিহানের নতুন নাম্বার না তো? এত সকালে ফোন করছো কেন? ঘুমাবো যান, পরে ফোন দিও। শ্রেয়া ফোনটা কেটে ব্রুজোরা নাচিয়ে নেয়। তিহান মেসেজ করে নাই শিওর হলো। তিহান সকাল 6টায় সময় ঘুম থেকে উঠে না,
তখন ওই নাম্বার থেকে আবারও ফোন আসে। বউ, এতক্ষণ আমার কথা ভাবছো বুঝি? এই আমি ফোন করছি, তা বলো কি জানতে চাও? কি বলো। তুমি? এখানে অবাক হবার কি আছে বুঝলাম না। আমি ছাড়া তোমাকে বউ বলে সম্বোধন কে করবে শুনি? এই তুমি এই সাহস অন্য কাউকে দিছো নাকি? ওয়েট, কি সব বলছো? তোমার বউ কে? এসব বাজে বাজে মেসেজ করবা না। আমার জান, আমার প্রাণ, আমার জীবন, আমার মরণ, আমার কলিজা সব আমার তিহান। আমি ম্যারিড, আর ফোন দিয়ে বিরক্ত করবেন না। হ্যাঁ, তোমাকে তো আমি খাইছি আজ। এই আমার সামনে ওই আবালটার নাম না নিলে হয় না? আমি কোন দিক দিয়ে তোমার অযোগ্য? দেখুন, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি সত্যিই তিহানকে অনেক ভালোবাসি। ও আমার প্রথম ভালোবাসা, তাই প্লিজ আমাকে বিরক্ত করবেন না। শ্রে, ছেলেটা আর কিছু বলার সুযোগ পায় না। শ্রেয়া লাইন কেটে দরজার দিকে তাকিয়ে দেখে তিহান পকেটে হাত দিয়ে দরজার কাত হয়ে তার দিকেই তাকিয়ে আছে। শ্রেয়া ফোন রাখলে তিহান রুমে প্রবেশ করে। কার সাথে কথা বলছিল এতক্ষণ থেকে? কেউ কি বিরক্ত করছে? তাহলে আমাকে বলো, নয়তো তুমি নিজেই থানায় নিয়ে যাও। এটা তো খুব ভালো পারো। ও তুমি লুকিয়ে আমার কথা শুনছো? হেই, এটা কিন্তু ঠিক না তিহান। তুমি একদিনে আমাকে সন্দেহ করা শুরু করছো। কই না তো। আসলে কি শ্রেয়া জানো, তোমাকে আমি আলাদা হতে দেব না কখনো। এইবার তোমাকে আমি নিজের বাহুতে আগলিয়ে রাখবো। দেখা যাক শেষে আমি কার হই, বলা তো যায় না। কেউ এসে আমাকে ছিনিয়ে নিয়ে গেল। আজকাল কম ছেলে তো আর পিছে পড়ে নাই। তার নামটা শুধু বলো, বাকিটা আমি দেখে নেব। এসব ছাড়ো। এত সকালে ঘুম থেকে উঠছো? তুমি ফোন করছো, ভাবলাম কিছু হয়েছে নাকি। চলো হাঁটতে বের হবো। চলো। তিহান আর শ্রেয়া দুজনে মিলে একটা খোলামেলা পরিবেশে যায়। দুজনে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তিহানের ফোনে একটা কল আসে। তিহান ফোনটা রিসিভ করে শ্রেয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এই, শ্রেয়া চমকে ওঠে। হঠাৎ কেউ এমন করবে বুঝে উঠতে পারে নাই। রাগে আরহামের চুল টেনে ধরে বলে, আপনার সাহস তো কম না, এইভাবে আমাকে চমকে দেন। আপনার লজ্জা করে না? এত মায়ের খাওয়ার পরেও আমার কাছে আসছে। শ্রেয়সী, আমাদের ছেলে হবে নাকি মেয়ে বলো তো? ভাবছি মেয়ে নিব প্রথমে। আচ্ছা, আমরা 12টা বাচ্চা নিব, কেমন? ক্রিকেট টিম বানাবো। আর ইউ ক্রেজি? না তো জানেমান, তিহানের সাথে কেন আসছো? এই তুমি তিহানের থেকে দূরে থাকতে পারো না? আমার চোখের সামনে থেকে সরে যান। আপনার মুখটাও আমি দেখতে চাই না। আমার ভাইয়ার ফ্রেন্ড, সে মাফ চাইছি। কাল রাতে তো খুব সুন্দর করে কথা বলছো, আর আজ এমন রিয়্যাক্ট করছো কেন? আমি এখানে থাকলে কি তুমি ক্ষয়ে যাবে? যেতেও পারি। কাল আপনি অসুস্থ ছিলেন, সেজন্য মজা করছি। এখন আপনি আসতে পারেন। শ্রেয়সী, আরহাম অবাক হয়ে যায়। শ্রেয়া তার সাথে এমন ব্যবহার করছে, সেটা সে মানতে পারছে না। আশেপাশে তাকিয়ে শ্রেয়ার কোমর টেনে নিজের সাথে মিশে নেয়। তারপর নাকে নাক ঘষে বলে, শ্রেয়সী, আমি এতটা ধৈর্যশীল ব্যক্তি না। আমি ছোট বাচ্চা না যে ন্যাকামি করব। আমি তোমাকে ছাড়েন আমাকে। আমি আপনার ছোট বোনের মতো। আমার সাথে এমন করতে লজ্জা করছে না? ঈশান ভাইয়ের কানে কি এসব দিতে হবে? দেখো, মাথা গরম করাবে না। কাল যা হয়েছে তাহলে সেটা কি ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য সব। শ্রেয়সী, আরহামের গলার স্বর আপনা আপনি ভাঙা ভাঙা হয়। গলায় কান্নারা দলা পেকে আছে এমন মনে হচ্ছে। আজকের ব্যবহার সে মানতে পারছে না। শ্রেয়া আরহামের বুকে হাত দিয়ে ধাক্কা দেয়। তারপর মুচকি হেসে বলে, কষ্ট হচ্ছে আরহাম? আমারও হয়েছিল। আপনি যখন আমাকে সবার সামনে অপমান করছেন, আমার জামা ছিঁড়ে দিয়েছেন। আপনি কি জানেন সেই ভিডিও ভাইরাল? আমি এত কিছু জানি না শ্রেয়সী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব ভুলের ক্ষমা হয় না। আপনি যা করছেন তার ক্ষমা কখনো হবে না। সামান্য একটা বিষয় নিয়ে এত কিছু? এটার জন্য তুমি তো আমাকে শাস্তি দিচ্ছ নাকি? আর কি করা বাকি আছে? এই প্রথম কেউ আমাকে অপমান করছে, যার জন্য আমার কাছে এইটাই অনেক বড়। শ্রেয়সী, সরি। আকস্মিক আক্রমণ নিতে পারে না আরহাম। পিছনে তাকিয়ে দেখে তিহান আর সাথে 3-4 জন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রেয়া চমকে উঠে, সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। অবাক কণ্ঠে বলে, তিহান, এসব কি হচ্ছে? তুমি আরহাম স্যারকে আঘাত করছো কেন? এই ছেলেটা তোমার গায়ে হাত দিছিল, তাই না? যে ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওর ছেলেটা আরহাম না? না। শ্রেয়া চিল্লিয়ে কথাটা বলে। আরহাম ভেজা চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর মিনমিনে সুরে বলে, এভাবে তিহানকে এনে আমাকে মারার খুব দরকার ছিল শ্রেয়সী। আমি এতটাও অন্যায় করি নাই যে সেটার জন্য 1 মাস পড়ে থাকবে। তুই তো একটা কথাও বলবি না। তোর সাহস হয় কি করে আমার শ্রেয়াকে শ্রেয়সী বলা? তোমাকে তো আমি পরে দেখে নিব।
কোন সাহসে আমার গায়ে হাত উঠাইছো? লজ্জা করে না? 1 বছর পর এক্সের কথা মনে হয়েছে, তাই না? তোকে সব ভাবতে বলি নাই, ওকে? ওর থেকে যে চোখ তুলে তাকাবে তাকেই শেষ করবো। তিহান ছাড়ো, বাড়াবাড়ি করবা না বলে দিলাম। আরহাম স্যারকে মারছো কোন সাহসে? ঈশান ভাইয়া এটা জানতে পারলে তোমার খবর আছে। সমস্যা কি তোমার একদিনে এত দরদ? শ্রেয়া, একটা কথাও না। শ্রেয়া রেগে ঝাড়ি মারে। তিহান চোখ মুখ শক্ত করে আরহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে হুমকি দেয়। শ্রেয়া একটা রিক্সা ডেকে আরহামকে যেতে বলে। আরহাম কিছুটা দূরে চলে গেলে শ্রেয়া ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দেয় তিহানের গালে। খুব বেশি বাড়াবাড়ি করছিস তিহান, যা আমার একদম পছন্দ না। কোন সাহসে আরহাম স্যারের গায়ে হাত তুলছিস? এতদিন এত দরদ কই ছিল? শ্রেয়া, তুমি আমাকে তুই করে বলেছো? দেখো, আমার রাগ হচ্ছিল। তোমার কলেজ থেকে খবর নিয়ে জানতে পারি, আর আমাকে নুসরাত বলল আরহাম নাকি তোমার সাথে খারাপ ব্যবহার করছে। তাই বলে তুমি মারতে চলে আসবে? তোমার পাশে আমার কাউকে সহ্য হয় না। বাসায় চলো। তিহান সবাইকে পাঠিয়ে দিয়ে শ্রেয়ার হাত ধরে হাঁটতে থাকে। বাসে আসার পর ঈশান 2টা লাগিয়ে দেয় তিহানকে। শ্রেয়া কিছু না বলে নিজের রুমে যায়। ফোন চেক করে তাতে লেখা আছে। আমার দোষটা কি ছিল শ্রেয়সী? কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? আমি যে তোমার প্রতি দুর্বল, তার কি ফায়দা তুলছো? আমার মেসেজ করার ইচ্ছে করছে না, আর আমাকে ভুলেও ভালোবেসো না। আমি তোমার কখনোই হব না, আমি অন্য কারো। আমার অনুভূতি ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, হয়তো তা প্রকাশ করতে পারবো না কখনো। কলেজে আসবেন? না, অসুস্থ, ভালো লাগছে না। নিজের খেয়াল রাখবেন, আর তিহানের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ও আমার জন্য সব করতে পারে। তাহলে ছেড়ে গেছিলে কেন? ফিরে আসছে তো। আমাকে ছাড়া ও পাগল। বললাম তো, পাগল উপাধি সে পাবে। তুমি রহস্যময়ী। যাই হোক, তুমি আমার সাথে এমন করলে কেন? প্রতিশোধ। এভাবেও প্রতিশোধ নেওয়া যায় যদি সব তোমার ভাইয়াকে বলি? শ্রেয়া মেসেজ সিন করে জোরে হেসে দেয়। এই সাহস আরহামের নাই, সে খুব ভালো করে জানে। নিজের মাঝে একটা ভাব এনে বলে, ভাইয়া বলবে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন, কারণ ভাইয়া জানে আমি তিহানকে ভালোবাসি। যে ছেলেটার জন্য পাগলামি করছি, সেই ছেলেটাকে রেখে আপনার সাথে। প্রমাণ কিভাবে মিথ্যা হবে? আমাকে কি পাগল মনে হয়? তাহলে বলেন, আমিও দেখি। তোমাকে আমি আমার করেই ছাড়বো শ্রেয়সী। আরহাম যা বলে তাই করে। প্রথম ভালো লাগা তুমি। ও মা, এই আপনি আমাকে ভালোবাসেন নাকি? সব বোঝো, তবু কেন করো ছলো না? নারী ছলনাময়ী। শ্রেয়া মেসেজ করা বন্ধ করে ফ্রেশ হয়ে আসে। খাওয়া দাওয়া করে কলেজে যেতে হবে সেজন্য তৈরি হয়। আজ আর কেউ আলাদা হয় না। এখন তো জয় আর আরহাম সব জেনে গেছে। এভাবে কেটে যায় 5 থেকে 7 দিন। আরহাম এখন সম্পূর্ণ সুস্থ। আজ কলেজে যাবে ভেবে নেয়। রেডি হয়ে যখন বাইরে বের হবে, তখন তার মা পিছু ডেকে বলে, আরহাম বাবা, শোনো তো। মা বলো। এভাবে আর কতদিন? বিয়ে কবে করবি? আমি মেয়ে দেখা শুরু করছি। মাত্র কাজে জয়েন হলাম, 1-2 বছর যেতে দাও, তারপর নিজেই বিয়ের কথা বলবো। এখন এসব নিয়ে ভেবো না তোমরা। কিন্তু আমি কয়দিন ক্লাসে যাইনি মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আরহাম কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কলেজে আজ 11টা থেকে আরহামের অনার্স প্রথম বর্ষে ক্লাস আছে। ঘড়িতে এখন 10টা 55। সেটা দেখে ক্লাসের দিকে পা বাড়ায়। ইস, চোখ কই দিয়ে হাঁটিস? তুই কি কোনোভাবে আমাকে ইগনোর করছিস আরাম? আমার সাথে কয়েকদিন থেকে কোনো ভালোভাবে কথা বলছিস না যে? আচ্ছা, শ্রেয়া আমার বোন, এটা জানার পর থেকেই কি এমন? কই, কথা তো বলছি। অসুস্থ ছিলাম, শরীর দুর্বল, সেজন্য ফোন করি নাই। তা বলো কি অবস্থা? আর অবস্থা, আমাকে না বলেই মেয়ে দেখেছে। বিয়ের দিন তারিখ আজ ঠিক করবে। আমাদের বাসায় যাবি আজ, তুই আর জয়? বিয়ে? বাহ, তাহলে একটা বিয়ে খাওয়া হবে। আমি এই বিয়ে করব না ভাই। মেয়ে কে সেটা আমি জানি না। আমাকে বলেছে বিয়ের পর মেয়ের মুখ দেখতে। তো তুই নুসরাতকে প্রপোজ করে দে। ঈশানের হাত থেকে পেন পড়ে যায়। হা হয়ে আরহামের দিকে তাকিয়ে থাকে। আরহাম কিভাবে বুঝলো ঈশান নুসরাতকে পছন্দ করে? ঈশান তুতলিয়ে বলে, তুই এইসব কি বলছিস? নুসরাত আমার বোনের ফ্রেন্ড, আর কিছুই না। ওর প্রতি আমার কোনো ফিলিংসই নাই। ও, তাহলে বিয়ে কর। এমন করিস কেন? কেমন? তুই কিভাবে বুঝলি? কি? ঈশান বুঝতে পারে আরহাম তার মুখে সত্যিটা শুনবে। ঈশান বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আরহাম সেদিকে তাকিয়ে হালকা হেসে ক্লাসে যায়। পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে ক্লাসে মনোযোগ দেয়। তোদের সাহস হয় কিভাবে? তোরা কোন সাহসে আমার তিহানের গায়ে হাত তুলিস? ওকে তোরা মারতে গিয়েছিলি?
ক্লাস শেষে যখন শ্রেয়া বাসায় যায় তখন খবর পাই কে বা কারা তিহানকে রাস্তায় মেরে ফেলায় রাখছে। সবার খোঁজ নিয়ে রাত 9টার সময় থানায় নিয়ে আসে। সব কয়টাকে কিছুক্ষণ লাঠি দিয়ে আদর করে, তারপর হসপিটালে দিয়ে তিহানের সাথে দেখা করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ড্রয়িং রুমে অনেকে বসে আছে। ঈশান শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, কারা তিহানের উপর আক্রমণ করেছে আর কারণ কি কিছু জানিস? সেসব তোদের না শুনলেও চলবে। এখানে কি হচ্ছে? তোমার বিয়ে। আরহাম বিড়বিড় করে কথাটা বলে। শ্রেয়া সেই দিকে তাকিয়ে বাবার দিকে তাকায়। বুঝে নেয় ভাইয়ার বিয়ের আলোচনা হচ্ছে। সে বড়দের মাঝখানে না থেকে ছাদে যায়। দোলনায় বসেছিল তখন আরহাম মেসেজ করে, কই আছো এখন? ছাদে। মন খারাপ? পিছন থেকে কারোর কথা শুনে চমকে উঠে শ্রেয়া। আরহামকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভয় পেয়ে গেছিল সে। 5 মিনিট হতে না হতে আরহাম ছাদে চলে আসছে। আরহাম কোনো কথা না বলে শ্রেয়ার কোলে মাথা দিয়ে দোলনায় শুয়ে বলে, মাথাটা টিপে দাও। এসব কি? কপালে হাত দিয়ে দেখো। এ কি, আপনার তো জ্বর আসছে। এই শরীর নিয়ে এইখানে আসতে গেলেন কেন? শ্রেয়সী। শ্রেয়া কিছু একটা ভেবে মাথার চুল আলতো করে টেনে দেয়। আরহাম কিছুক্ষণ পর শ্রেয়ার কোমর জড়িয়ে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ টুম শব্দ পেয়ে ফোনটা হাতে নেয়। ফোনের মেসেজ দেখে আরহামের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রিপ্লাই করে, কি? তুমি বড়ই স্বার্থপর জানো। কেন? যে যাকে ভালোবাসে সে তাকে পায় না কেন? কেন হয় এত যন্ত্রণা? ভালোবাসায় যন্ত্রণা না থাকলে তার স্বাদ ভালো লাগে না। বউ একটা বাচ্চা উপহার দিবে। তুমি পাগল হয়েছো নাকি? কি বলছো এসব? তুমি আমার বউ, জামাই হয়ে এটুকু আবদার করতেই পারি। পাগলের ডাক্তার দেখাও। আমি অবিবাহিত। সুখের খোঁজ করেছি, রাস্তা হিসাবে তোমাকে দেখিয়ে দেয় সবাই। দুঃখের খোঁজ নিতে চাই না আর তোমার থেকে। আমি যে একটু সুখী হতে চাই। নারীরা সুখ দিতে পারে না, তারা পারে অন্যের সুখ ছিনিয়ে নিতে। নিজের মাঝে কষ্ট লুকিয়ে রাখতে নেই। কেন করছো এমন কল্পনা? ভালোবাসো না আমাকে, আমি হব অন্য কারো। আমার ভুল কোথায়? জানা নেই। আরহামকে ভালোবাসো? শ্রেয়া হাবলার মতো আরহামের দিকে চেয়ে থাকে। আরহাম তার দিকেই তাকিয়ে ঠোঁটে কামড় দিয়ে চেয়ে আছে। সেই ঠোঁট শ্রেয়াকে বড় টানছে। ফোনটা পাশে রেখে আরহামের মুখটা দুহাতে ধরে। আরহাম ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। বুঝে ওঠার আগেই শ্রেয়া ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আরহামের বুঝে ওঠার আগে শ্রেয়া নিজেকে ছাড়িয়ে নেয়। ফোনটা নিয়ে ছাদ থেকে দৌড়ে নিচে যায়। আরহাম হাঁ হয়ে বসে থাকে। তারপর ঠোঁটে হাত দিয়ে নিজের চোখের সামনে ধরে বলে, এটা কি ছিল? কি রে, এখন কি করছিস? শ্রেয়া দেখি দৌড়ে রুমে গেল, তুই আবার ওকে কিছু বলিস নাই তো? আমার ঠোঁট। তোর ঠোঁট কি হয়েছে? আমার ঠোঁট নিয়ে গেছে। কে? ঈশান অবাক কণ্ঠে কথাটা বলে। ঠোঁট আবার কে নিয়ে যাবে? আরহাম থতমত খেয়ে লাফিয়ে ওঠে। সে এতক্ষণ কি বলছিল? মাথা চুলকে নিচে নেমে যায়। ঈশান আরো অবাক হয় আরহামের যাওয়া দেখে। কপাল কুঁচকে বলে, এদের হলোটা কি? মানে আমার মাথায় কিছুই ঢুকলো না তো। কি রে, নিচে যাবি না? আমি তো বাসায় যাব। এগিয়ে দিয়ে আয়। আর বিয়ে কবে হবে? আবার ছাদে আসলি যে? কয়দিন পর তোর বিয়ে। বিয়ের আগে কি পেতনির হাতে পড়বি? বিয়ের পর না হয় ভূত হয়ে যাস। নিচে চল। 4 দিন পর বিয়ে, 3 দিন পর গায়ে হলুদ। আমি যেন পালাতে না পারি, সেই জন্যই তাড়াতাড়ি বিয়ে দিবে। বাহ বাহ, বাসায় দিয়ে আয় চল। আজ এখানে থেকে যা। তাহলে তোর বোনের রুমে রাখ। আরহাম কথাটা বলে ঈশানের দিকে তাকায়। ঈশান চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। আরহাম জিভে কামড় দিয়ে ভোঁ মেরে নিচে দৌড় দেয়। ঈশান এক হাতে চুল টেনে বিড়বিড় করে, আরাম চাচ্ছেটা কি? ও কোনোভাবে শ্রেয়ার প্রতি আসক্ত হচ্ছে না তো? তিহান এসব জানলে খুন করবে। ভাইয়া, তোর বন্ধু কতটা লুচ্চা জানিস? আজকে আমার সাথে। ঈশান মাত্র ঘুমাতে যায়, তখন শ্রেয়া এসে খাটের উপর পা তুলে কথাটা বলে। ঈশান বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? কি করছে ও? আমাকে না অনেক কথা শুনিয়ে দিছে। আমার জামা ছিঁড়ছে, তাও তুই কিছু বলিস নাই। কেমন ভাই তুই? সেটা অনেক আগে, সেসব নিয়ে এখনো পড়ে থাকবি? কি সেটা বল। সত্যি? হ্যাঁ। ইয়ো, আরামের সাথে তোর বিয়ে দিব, তাও তিহানের তোর হাতে দিব না। শালা ওরে আমার পছন্দ না। আগের কথা ভিন্ন। আরাম অনেক
ভালো ছেলে। ভাইয়া। শ্রেয়া দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে ওঠে। তার ভাই গুণটা ভাই হয় নাই কেন? নাটক সিনেমায় কত তো দেখা যায় যে নায়িকাকে কেউ প্রপোজ করলে নায়িকার ভাই ডিসুম ডিসুম করে। শ্রেয়া নিজের ভাবনা মনেই রেখে দেয়, তারপর কিছুটা চিল্লিয়ে বলে, তুই ভাইয়া নামের কলঙ্ক, বন্ধু নামের বেস্ট। ইয়ো ভাই তো সবাই বলে, কিন্তু বন্ধু কজন হই বল? বউয়ের হাতে 4 বেলা ঝাঁটার বাড়ি খাবি, সেই বউ আমি নিয়ে আসছি, দাঁড়া। বেলা 3টা হয়, 4 বেলা কই থেকে আসবে? তোর জন্য একটা বোনাস। তাহলে বোনাস হিসাবে 2টা বউ দিতে বল বাবাকে। শ্রেয়া নাক ছিটকানি দেয়। সে ঈশানের সাথে পেরে উঠছে না, সেই জন্য থুতু মেরে দৌড়ে নিজের রুমে আসে। ঈশান ভ্যাবলার মতো সেদিকে তাকিয়ে থাকে, তারপর মিনমিন করে বলে, ছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন শেষ। এখনো ঝগড়া পারে না, উঠলেই থুতু ছেটায়। ইয়াক, এমন ব্যবহারের মেয়ে আমি আর একটা দেখি নাই। কিরে, কাকে বকাবকি করছিস? আরহাম বাহির থেকে এসে কথাটা বলে। ঈশান মুখে হাত দিয়ে আরহামের দিকে তাকায়। আরহাম ভ্রুকুচকে বলে, কি হয়েছে? আমাকে দেখে মুখে হাত দিস কেন? আর তোর গেঞ্জিতে থুতু লেগে আছে কেন? শ্রেয়ার বাচ্চা শ্রেয়া আমার গায়ে থুতু দিয়ে চলে গেছে। যাই হোক, তুই সিগারেট খাচ্ছিস, মুখ থেকে গন্ধ আসছে। আরহাম তাড়াতাড়ি ওয়াশরুমে যায়। লাইফে প্রথম আজ সিগারেট খেলো, তাও ঈশানের কাছে ধরা পড়ছে। ঈশান কখনো সিগারেট ছুঁয়ে দেখে নাই, আর অবাক হয়। আরহাম বেরুলে একটা লাথি মেরে বলে, সিগারেট কেন খাইছিস? আমি সিগারেট খাইনি, ছাদে ছিলাম। তখন তিহান আমার সামনে সিগারেট খেলো, সেটার গন্ধ আমার গায়ে লেগে গেছে, আর সেই গন্ধটা আছে। একদম মিথ্যা বলবি না। এখান থেকে শ্রেয়া সোজা তিহানের ফ্ল্যাটে গেল, আর মানে তিহানের রুমে আছে। তিহান সিগারেট খেলে কোনো কাকপক্ষীও টের পায় না। কেন? শ্রেয়া পছন্দ করে না, সেই জন্য তিহান সিগারেট খাওয়ার পর ব্রাশ করে, গায়ে সেন্ট মারে। ওসব বাদ, তুই সিগারেট কেন খেলি? তোর বোনের জন্য প্যারা দেয়, এত নিতে পারি না আমি। মানে আমি শ্রেয়সীর প্রেমে পড়ছি। আমার সামনে বলে লজ্জা করছে না? ভয় নেই নাকি তোর দিলে? না। যদি পড়তে পারিস তাহলে শ্রেয়া তোর। সত্যি? আরহাম খুশিতে ঈশানকে জড়িয়ে ধরে। ঈশান মুখ বাঁকিয়ে হাসে। আহা, তার গেঞ্জির থুতু আরহামের গায়ে লাগছে। নিজের ময়লা অন্যের গায়ে লাগার মজাই আলাদা। আরহাম জড়িয়ে ধরেই বলে, প্রমিস কর। প্রমিস। সময় চলমান। জুলাই মাসের 23 তারিখ আজ। ঈশানের গায়ে হলুদ। বিশাল আয়োজনে সব সাজানো হয়েছে। বেলুন, নানা রঙের ফুল দিয়ে বাড়িটা সাজানো। রাত 2টা। 1টার সময় হলুদ দেওয়া শেষ হয়েছে। সবাই আড্ডা দিত, সেটা অবশ্য হয়নি। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সবাই যে যার মতো ঘুমাতে যায়। শ্রেয়া হলুদ শাড়ি পরে ছাদে বৃষ্টির নিচে নিজেকে বিলিয়ে দেয়। চোখ বন্ধ করে রাখছে, শরীরের সাথে শাড়ি লেপটে আছে। পিছন থেকে একজন তা খুব ভালোভাবে লক্ষ্য করে। আকৃষ্ট করছে শরীরটা, ছুঁয়ে দিতে মন চাচ্ছে তার, নিজেকে ধরে রাখতে পারে না। ছুটে গিয়ে কোমর জড়িয়ে ঘাড়ে কিস করে। শ্রেয়া চমকে পিছনে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, তুমি প্লিজ আমার থেকে দূরে যাও, আমাকে ছুবে না তুমি। দেখো আমি কিন্তু চিৎকার দিব। তোমার শরীর আমাকে টানছে প্রচুর। আমি তোমার বিবাহিত জামাই, তোমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আমার আছে। এমন ছটফট না করে আমার দিকে ঘোরো। প্লিজ ছাড়ো, যা হয়েছে ভুলে যাও। কেন আমার লাইফের 12টা বাজাতে আসছো? তোমাকে ঠিক মনে হচ্ছে না, আমার কাছ থেকে দূরে যাও। এই অপরিচিত লোকটা তোমার পুরো শরীরের মালিক। আমি আজ অন্য কিছু চাচ্ছি, তৈরি হও তুমি। শ্রেয়াকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিজের দিকে মুখ করে নেয়। কোমর ধরে টেনে শ্রেয়া নাকের সাথে নাক ঘষে ঠোঁটে হালকাভাবে ছুঁয়ে দেয়। শ্রেয়া শরীর ঝাটকা দিয়ে ওঠে। ছেলেটা সেই দিকে তাকিয়ে গলায় কামড় বসিয়ে বলে, আমার সামনে তোমার এভাবে ভেজা উচিত হয়নি। তুমি আমার কাগজে কলমে লিখে নেওয়া পবিত্রতা, সেজন্য এইভাবে দেখার পর আকৃষ্ট হয়ে পড়ছি। তুমি এখানে কিভাবে আসছো আর কেন আসছো? তোমাকে আমি আসতে বলি নাই তো। এখন এখান থেকে যাও। মানে? এখানে কি করছো? কথা বুঝতে পারো না নাকি বয়রা তুমি? তোমাকে দেখার ইচ্ছে হচ্ছে, সেজন্য চলে আসলাম। আজ আমাকে একটু সময় দাও বউ, বড্ড ইচ্ছে করছে তোমাকে কাছে পেতে। এটা কখনো সম্ভব না, আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম।
উফ, কানের কাছে ম্যাঁ করো না। বৃষ্টি হচ্ছে, তোমার চিৎকার কেউ শুনতে পারবে না। দেখি এই দিক হও। শ্রেয়া কাদো কাদো মুখ করে তাকায়, কিন্তু ছেলেটা সেদিকে না তাকিয়ে ছাদের আশেপাশে তাকিয়ে দেখে। একটা রুম দেখে শ্রেয়াকে কোলে উঠিয়ে নেয়। রুমটা দেখে অবাক হয়। ছাদের রুম এতটা সুন্দর হয় তার জানা ছিল না। দরজা লাগিয়ে শ্রেয়ার শরীরের সাথে নিজের শরীর মিশিয়ে নেয়। প্লিজ আমাকে ছেড়ে দাও, এটা কিন্তু ঠিক না। কেন এমন করছো? চুপ, একটা কথাও না। আজ তোমার কথা আমি শুনছি না। সুযোগ পেয়ে ছেড়ে দেওয়ার ছেলে আমি না। শ্রেয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এক টানে ছেলেটা শাড়ির কুচি খুলে দেয়। নিজের শরীর থেকে পাঞ্জাবি খুলে শ্রেয়ার পেটে নাক দিয়ে স্লাইড করে। শ্রেয়া চমকে উঠে বলে, এসব কি হচ্ছে? সব কিছুর একটা কিন্তু সীমা আছে। আমার শরীরে ধর্ষণের দাগ লাগাতে চাচ্ছ? হাজব্যান্ড ওয়াইফে আমরা একটা কথাও শুনতে চাই না। আমার অধিকার আছে তোমার উপর। ধর্ষণের নাম নাও কেন? দয়া করে আমাকে ছেড়ে দাও প্লিজ। বিনিময়ে যা চাই তাই দিব। সরি। শ্রেয়া টলমল চোখ নিয়ে তাকিয়ে থাকে। চিৎকার দেয় কিন্তু লাভ হয় না। বৃষ্টি হচ্ছে, কে তার চিৎকার শুনবে? ছেলেটা সময় নেয় না। শ্রেয়াকে নিজের করতে মত্ত হয়ে ওঠে। সকাল 6টা। বৃষ্টির জন্য এখনো কারো ঘুম ভাঙে নাই। ফোনের শব্দে বিরক্ত নিয়ে ছেলেটা চোখ মেলে তাকায়। দেখে শ্রেয়ার ফোন বাজছে। ফোনের স্ক্রিনে তিহানের নাম্বার দেখে ভ্রুকুচকে ফেলে। বিড়বিড় করে বলে, পার্সোনাল সময়ে এই ছেলেটার ফোন না করলে হয় না? তিহান ব্রো, তুমি কাকে ভালোবাসো? আমি তো শ্রেয়াময়ীকে নিজের করে পেলাম। শ্রেয়াময়ী, আস্তে আস্তে তুমি আমার দিকে ঝুঁকে পড়বে। ছেলেটা শ্রেয়ার দিকে তাকিয়ে দেখে তার বুকে গুটিসুটি মরে শুয়ে আছে। সারা রুমে চোখ বুলিয়ে শ্রেয়াকে ডেকে দেয়। শ্রেয়াময়ী আর কত ঘুমাবে? রাতে তো আমাকে খামচে শেষ করছো, এখন নিজে মরার মতো ঘুমাচ্ছে। তুমি কয়দিন বেঁচে থাকো সেটা আমি দেখে নিব। আমার সাথে নোংরামি করার ফল তুমি পাবে। ভুলেও না থানায় নিয়ে যাবা। ফোনের দিকে তাকিয়ে দেখো, সুন্দর না? ছি, এসব কি? উপায় নেই, তাই ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি উঠাতে হয়েছে, পরে কাজে লাগবে। আমি গেলাম, নিজেকে ঠিক করে নিচে যাও। আমার সাথে কেন এমন করছো? আজ একটু বেশি বাড়াবাড়ি করছো। এটার একটাই কারণ, বিয়ে হয়েছে আমাদের। তুমি আমাকে ইগনোর করছো, কথা বলো না, তাই সহ্য হয় না আর। বিয়েটা কিন্তু স্বাভাবিক বিয়ে ছিল না, সেটা ধরে বসে আছো তুমি। কি? আমি তো বিয়েতে জোর করি নাই, তুমি নিজ ইচ্ছায় বিয়েটা করছো। বাল। শ্রেয়াময়ী, তোমাকে এইভাবে সুন্দর লাগছে। তোমার গলার তিলটা সুন্দর। এই রুমে তোমার জামা কাপড়, ওয়াশরুম, বিছানা সব আছে কেন? এখানে তো কেউ থাকে না, তাই না? নুসরাত আর আমি এখানে বিকেল করে আড্ডা দিই, সেজন্য সব আছে। মাঝে মাঝে এখানে থাকি আমি। ভালো হয়েছে, জামা কাপড় আছে, যাও ফ্রেশ হও। শ্রেয়া চুল খামছে ধরে, কান্না পাচ্ছে খুব। এটা কি হওয়ার ছিল? কেন সে মাতব্বরি করতে গেছিল? উঠে গোসল করে নেয়। বিছানা ভিজে গেছে, শরীরের জামা যে ভেজা ছিল। শরীর কেমন একটা হয়ে আছে। উঠে গোসল করে নিজেকে পরিপাটি করে নিচে যায়। সবাই এক এক করে উঠতে শুরু করছে। রাতে কই ছিলি? তোর রুমে গেছিলাম, তোকে পেলাম না তো। ছাদের চিলেকোঠার রুমে ছিলাম, বৃষ্টি হচ্ছিল সেজন্য রুমে আসি নাই। তোর জ্বরের ওষুধ আছে কি? কেন? আরহামের শরীর কাঁপিয়ে জ্বর আসছে। ঘুম থেকে উঠে দেখে সোফায় হেলান দিয়ে আছে, হয়তো বৃষ্টিতে ভিজছে। মরুক, এত দরদ দেখাতে হবে না। ঈশান একটা ঝাড়ি মারে। শ্রেয়া মুখ ভেঙচি দিয়ে ওষুধ এনে ওরা হাতে দেয়। দরজার দিকে তাকিয়ে দেখে তিহান আসছে। কিছু না বলে তিহানের কাছে যায়। এক হাতে তিহানকে জড়িয়ে নেয় আর বলে, হাসপাতাল থেকে তোমাকে রিলিজ দিল? তুমি তো ঠিক মতো হাঁটতেই পারছো না। সকালে ফোন করছিলাম, রিসিভ করো নাই। ভালো লাগছে না, ঈশান ভাই আর বিয়ে, তাই চলে আসলাম। আচ্ছা রুমে চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। রুমে শ্রেয়া আর তিহান গল্প করছিল। তখন ঈশান এসে মিনমিন সুরে বলে, নুসরাতকে দেখলাম যে, ওকে কি বিয়ের ইনভাইট করিস নাই? করছি, ও আসবে না। নুসরাত তোকে পছন্দ করে, তুই সেটা জেনেও ইগনোর করছিস। তাই তোর বিয়ে চোখের সামনেও দেখতে পারবে না, কষ্ট হবে, তাই আসেনি। একটু আসতে বল না রে, আমার বিয়েতে আর তোর ফ্রেন্ড আসবে না? এটা কি হয়? কেন? ও না আসলে তোর কি? দেখতে মন চায়। পারবো না। ঈশান বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়।
তিহান অবাক হয়ে বলে, নুসরাতের সাথে ভাইয়ার বিয়ে, ভাইয়া কি সেটা জানে? সারপ্রাইজ। শ্রেয়া, তোমার গলায় এটা কিসের দাগ দেখি? শ্রেয়া ওড়না ভালোভাবে দেয়। তিহান রুকুচকে শ্রেয়ার কাছে আসে, ওড়না সরিয়ে হালকা চিল্লিয়ে বলে, এটা কিভাবে হলো? এখানে দাঁতের দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শ্রেয়া, সত্যি করে বলো, এটার মানে কি? আরে তেমন কিছু না, বাদ দাও। তুমি বেশি বেশি করছো কেন? আমি ছোট বাচ্চা নাকি? এটা কিভাবে হলো সত্যি বলো, আমাকে রাগিও না কিন্তু। তুমি আমাকে অবিশ্বাস করছো? এই তোমার ভালোবাসা তিহান? তিহান মুখে চোয়াল শক্ত করে উঠে দাঁড়ায়। শ্রেয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে জানে তিহান খুঁজে বের করবে। তিহানের দিকে তাকায়, বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছে। শ্রেয়া কিছু একটা ভেবে পেছন থেকে জড়িয়ে বলে, তোমার মামাতো ভাই কামড় মারছে, প্লিজ আর রাগ করে থেকো না। আমার উপর তুমি সন্দেহ করছো কেন? কি? আরে ছোটটা, 4 বছর বয়স যার, সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গল্পের সিজন 2 এখানেই শেষ হলো। এই গল্পের সর্বশেষ সিজন তোমরা শুনতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামী সিজনটাই হবে এই গল্পের শেষ সিজন। আর তোমরা যদি কমেন্ট করো তবে আগামী গল্পটি আপলোড করব। আর যদি তোমরা বলো যে এই গল্পটি এখানে শেষ করে দিতে, তাহলে এই গল্পটি আর আপলোড হবে না। তাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও এই গল্পের শেষ সিজনটি তোমরা শুনতে চাও কিনা।